মানুষের সবচেয়ে সুন্দর জিনিসটা মনে হয় এইটা, যে একটা কাজ যখন ঠিক হয় না, কোনো একটা কিছু যখন অনেক বাড়াবাড়ি হয়ে যায়, মানুষ সেটা সেন্স করতে পারে যেখানে একটা বাড়াবাড়ি হচ্ছে। যখন গণহারে সবার নামে হত্যা মামলা দেওয়া হচ্ছিল, তখন কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে যে এটা খুব বাড়াবাড়ি হচ্ছে, এটা করা একদমই উচিত হচ্ছে না। কারণ ঠিক যেই কারণে তারেক জিয়া সহ বাবর সহ সবার মামলা খালাস করে দেওয়া হচ্ছে, সেই লজিকটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত একটা লজিক। যে আপনি হইতে পারে যে আপনি বোমাটা মারছেন অথবা বোমা মারার সাথে আপনি জড়িত ছিলেন, হইতেই পারে জিনিসটা, কিন্তু যখন এই জিনিসটাকে আপনি ফোর্সফুলি পুশ করার চেষ্টা করবেন যে ওর নামে তো মামলা থাকতেই হবে, ইভেন ইফ সে যদি অপরাধী হয়েও থাকে, সে যদি কারেক্টেড হয়েও থাকে, যেই প্রক্রিয়াতে মামলাটা দেওয়া হয়েছে তার কারণে মামলাটা ইনভ্যালিড হয়ে যায়। যে কারণে তারেক জিয়ার নামে মামলা থাকতে পারে না 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে, যে কারণে বাবর ছাড়া পেয়ে যেতে পারে। এগুলো হচ্ছে আইনের মারপ্যাচ বলতে পারেন। আবার চিন্তা করলে দেখবেন যে কিছু বেসিস তো আছে। আপনি কেন মানুষকে ফোর্সফুলি একটা মামলার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে থাকবেন? একইভাবে আমাদের অভ্যুত্থানের পরে এতগুলা মানুষের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে ঢালাওভাবে, যেখানে তারা হয়তো সিনেও ছিল না, তারা হয়তো পুরা এলাকাতেই ছিল না, তারা হয়তো এই ঘটনার সাথে জড়িতই ছিল না, এরকম লোকজনকে ধরে ধরে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন ঠিক যেই কারণে তারেক জিয়াকে আপনি মুক্তি বা অব্যাহতি দিতে পারতেছেন মামলা থেকে, একই কারণে কিন্তু শেখ হাসিনাকেও দিতে পারবেন। কারণ এই মামলা করা হয়েছে গণহারে, পাইকারি ভাবে, অমুককে ঢুকাইতে হবে, তমুককে ঢুকাইতে হবে, এরকম টাইপের। এখন প্রশ্ন হচ্ছে যে মামলা আপনি কোনটা করতে পারবেন, কিভাবে করতে পারবেন, তার একটা বেসিস আছে। মানে আমি যদি জানি যে অমুক জায়গাতে অমুককে গুলি করে মেরে ফেলছে, আমি জানি, এলাকা সবাই জানে, আমরা যদি যে এটাকে মামলা করি, পুলিশ যদি মামলাটা নেয়, তাহলে মনে হবে জিনিসটা অনেক যৌক্তিক। এটা তো আমাদের করার কথাই ছিল। আবার পুলিশ যদি এরকম হত্যা মামলা, যেগুলো ফেলনি, যেগুলো ফৌজদারি অপরাধ, এইসব জিনিস যদি পুলিশ সরাসরি আপনার মুখের কথায় মামলা নেওয়া শুরু করে, তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়ায়? আমি জানি যে অমুক জায়গাতে তমুক মার্ডার হয়েছে, যেখানে আসলে কাজটা অমুক করে নাই, কাজটা অন্য কেউ করছে, অথবা জানি না আমি কে করছে, কিন্তু আমার ভাইকে কেউ গুলি করে দিয়ে চলে গেছে। আমি যা বললাম যে আমি জানি আমার ভাইকে কে গুলি করছে, অমুক পাড়ার কাশেম করেছে এই কাজ। সেইখানে যে আপনি মামলাটা নিলেন কাশেমের নামে, কি তাহলে হত্যা মামলা চার্জশিট রেডি হয়ে যাবে সাথে সাথে? কাশেম তো কাজটা নাও করে থাকতে পারে, কাজটা তো আমি তাকে ফাঁসাই দেওয়ার জন্য বলতে পারি। তারেক জিয়া বোমা হামলার সাথে জড়িত ছিল, সেটা আমি তারেক জিয়াকে ফাঁসাই দেওয়ার জন্য বলতে পারি, সে কাজটা করেও থাকতে পারে। শেখ হাসিনা খুনের অর্ডার দিয়েছে, এটা আমরা শেখ হাসিনাকে দেখেছি করতে, সেজন্য বলতে পারি। আবার শেখ হাসিনার কোনো একটা চালান নামে আমরা কথা বলতে পারি, যেটা আমরা জানি না। তাহলে আমরা অভিযোগ করতে পুলিশের কাছে যাব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পুলিশ আমাদের কথা শুনবে এবং স্টেটমেন্ট নেবে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু একটা ফেলনি আপনি কখনো গায়েবীভাবে কারো নামে মামলা করে দিতে পারবেন না। কারণ পুলিশকেও এখানে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হবে, দেখতে হবে বেসিস আছে কিনা। তা না হলে তো যে কেউ যে কারো নামে খুনের মামলা করে দিবে, যে কেউ যে কারো নামে ডাকাতির মামলা করে দিবে। এখন আমি যদি থানায় যা কেস করে দিই যে আচ্ছা আব্দুল জব্বার, যার সাথে আমার পূর্ব শত্রুতা আছে, সে হচ্ছে উত্তরার ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল, তাহলে কি পুলিশের উচিত সাথে সাথে সেই মামলাটা নিয়ে নেওয়া? সাথে সাথে কি আব্দুল জব্বার ব্যাংক ডাকাতির আসামি হয়ে যাবে অথবা সন্দেহভাজন হয়ে যাবে? হবে না তো। কারণ পুলিশের দায়িত্ব হচ্ছে আপনার অভিযোগটা শুনে জিনিসটা খতিয়ে দেখা, যদি মেরিট থাকে তাহলে তারা মামলাটা প্রসেস করবে, না হলে করবে না। বাংলাদেশে এই জিনিস কিন্তু হচ্ছে না, এখনো হচ্ছে না। অ্যান্ড আমরা জানি যে এই জিনিসগুলো বাড়াবাড়ি হচ্ছে, আগে যেরকম বাড়াবাড়ি হয়েছে এখনো হচ্ছে। মানুষের নামে আপনি ফৌজদারি মামলা কেমনে দিতে পারেন সাধারণ একটা মানুষ এসে, এবং পুলিশ সেটা কেমনে নিতে পারে, এবং কেমনে সেই মানুষ ফৌজদারি মামলার আসামি হয়ে যেতে পারে? কোনো ধরনের ইনভেস্টিগেশন নাই, কিছু নাই। মন চাইলো আপনার গিয়া মামলা দিয়ে দিলেন কারো নামে, মামলা হয়ে গেল। এই ধরনের কাজ কারবার তো বাংলাদেশে অসংখ্যভাবে ব্যবহার করা হচ্ছে। চাই মানুষজন পুলিশের কাছে যা বলে কি অমুক বঙ্গবন্ধুর নামে কটূক্তি করেছে, অনুভূতিতে আঘাত লেগেছে, মামলা। অমুক ইসলামের নবীর নামে কটূক্তি করেছে, অনুভূতিতে আঘাত লেগেছে, মামলা। এইসব মামলা কোনো ধোপে টেকার ব্যাপার আছে? এগুলা কি কখনো মামলা নেওয়া উচিত? অমুক খুন করেছে, জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, মামলা করে দিল, মামলা পুলিশ নিয়েও নিল। পুলিশ বোকাচোদা, এটা আমরা জানি। তাই বলে এই ধরনের কাজ করার এখতিয়ার তো পুলিশের নাই যে আপনার নামে কেউ মামলা দিলে আপনি মামলা নিয়ে নিচ্ছেন, আপনার ইনভেস্টিগেশন করে। যদি বলেন যে আমার এত লোক বল নাই, তাহলে আঙ্গুল চুষেন, আপনি লিখে রাখেন স্টেটমেন্ট, বসে থাকেন।
মামলা প্রসেস হবে কেন? এইভাবে বাড়াবাড়ি যখন হয় আমরা কিন্তু আসলে টের পাই যে বাড়াবাড়ি হচ্ছে। ফৌজদারি অপরাধের নামে মানুষজনের নাম ঢুকাই দিচ্ছেন, এখানে বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে যখন আপনি ছোট ছোট জিনিস নিয়ে হট্টগোল করতেছেন, হাঙ্গামা করতেছেন, রাস্তাঘাটে যে চিল্লাফাল্লা করতেছেন, রেড দিচ্ছেন যে আবাসিক হোটেলে ছেলে মেয়ে কি করছে। আরে ভাই, ছেলে মেয়ে সেক্স করতে কোথায় যাবে? গাছতলায় করবে সেক্স, আবাসিক হোটেলেই তো যাবে। তো সেখানে আপনি রেড দিয়ে কি প্রমাণ করতে চান? বাংলাদেশের ছেলে মেয়েরা কি সেক্স করবে না? বাংলাদেশের মেয়েদের সেক্স করতে, ছেলেদের সেক্স করতে কি বিয়ে করার বাধ্যকতা আছে? কেউ করেছে বিয়ে জীবনেও? কেউ করে নাই সেক্স করার জন্য বিয়ে। বাংলাদেশে কোনো ছেলে বা কোনো মেয়ে দেখাতে পারবেন না, মানে পারতে পারেন 1-2% যারা বিয়ের আগে সেক্স করে না। এখন আপনি তাদেরকে হোটেল রুম থেকে বের করে দিয়ে কি প্রমাণ করতে চান? সে গাছতলা বসে বসে সেক্স করবে? আপনি হোটেলে যাচ্ছেন, যে বলছেন যে কেন গরুর গোশত রাখা হয় নাই। এই জিনিসটা আপনি হোটেলে হোটেলে হানা দিয়ে বলে কি প্রমাণ করতে চান? মানে আপনার পারমিশন ছাড়া কেউ সেক্স করতে পারবেন। আপনার পারমিশন মানে কি? আপনার আইন অনুযায়ী, আপনার প্রসেস অনুযায়ী সবাইকে সেক্স করতে হবে। আপনার প্রসেস কি? বিয়ে করো, সম্পর্ক হালাল করো। আচ্ছা ভালো, হালাল করেন আপনারটা আপনি, বাকিদের কি ঠেকা পড়ছে? বাকিরা তো মনে করে তার সম্পর্ক হালাল, তার তো সেক্স করার জন্য সম্পর্ক হালাল করার কিছু নাই। আপনার আছে, আপনি করেন। আপনি মনে করতেছেন যে গরু বিক্রি করতে হবে, আপনি নিজের দোকানে গরু বিক্রি করেন। এই জিনিসগুলো যে মানুষ কিছু বলতেছে না তার মানে এই না যে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না। আপনি আইসা টক শোর মধ্যে এসে বলেন যে আমাকে তো লোকজন টাকা দেয়, কোনো সমস্যা নাই, আমি ওই টাকা নিই, মানুষজনের সুবিধা নিই। আপনি এই জিনিসটা বুঝতেছেন না। আমরা একটা পাঠ্যপুস্তক লেখার জন্য পরিকল্পনা করতে চাচ্ছি। আমি একটা প্রোডাকশন হাউস দিতে চাই বাংলাদেশের মধ্যে, মানে আমার কিছু অনেকগুলো প্ল্যানের মধ্যে কিছু কিছু জিনিসপাতি এরকম। আমি পাঠ্যপুস্তক লিখতে চাই একটা টিম নিয়ে। আমি বাংলাদেশের প্রোডাকশন হাউস দিতে চাই যেখানে আমার কাছে মডেলরা থাকবে, আমার কাছে অভিনেতারা থাকবে, আমার কাছে পরিচালকরা আমার কাছ থেকে ইজিলি ফান্ড পাবে, তারা জিনিস বানাইতে পারবে। কিন্তু আমি চাই না এই পাঠ্যপুস্তক লেখার জন্য আপনি আমাকে 1 টাকাও দেন, আপনি আমার যত ভালোই বড় ভাই হন না কেন। আমি চাই না যে আমার প্রোডাকশন হাউসের মধ্যে আপনি এসে ইনভেস্ট করেন, আপনি আমার যত ভালোই বড় ভাই হন না কেন। কেন চাই না? আমি একটা ছোট্ট পাঠ্যপুস্তক লেখার প্রজেক্টও যদি হাতে নিই আর সেটার মধ্যে যদি আপনি টাকা ঢালেন 1 পয়সা, তাহলে আমি কোনো শর্ত ছাড়াও যদি টাকাটা দেন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। আপনি আমার সামনে আসলে আমার লেজটা একটু একটু নড়বে। মানুষের লেজ নড়ে কিন্তু মানুষের লেজ দেখা যায় না। এই কারণে আমি যদি আপনার কাছ থেকে 20,000 টাকা নিই, 20 লাখ টাকা নিই, 20 কোটি টাকা নিয়ে যদি আমার প্রোডাকশন হাউস বানাই, যেখানে আমার মুভিগুলো হবে, যেখানে আমার বিভিন্ন রকমের অভিনয়, মডেলিং সবকিছু নিয়ে আমরা কাজ করব, তাহলে আপনি আমার সামনে দাঁড়ালে আমার লেজ একটু একটু নড়বে না? এখন আপনার আইডিওলজির বিরুদ্ধে কি আমি চূড়ান্তভাবে ঝাঁপ দিয়ে পড়তে পারবো ইফ নেসেসারি, যদি আমার মনে হয় যেটা ভুল? আপনি যদি এসে আমাকে টাকা পয়সা দিয়ে ফান্ড করেন টেক্সট বুক লেখার ক্ষেত্রে, তখন আমি কি এরকম জিনিস রাখতে পারবো যেখানে আসলে আপনি চান না যে অমুক বিষয় নিয়ে টেক্সট বুকে আলোচনা হোক? আমার হাতে কি একটা অদৃশ্য হাত করা পড়বে না? নো ম্যাটার হোয়াট, আপনি যতই বলেন মুখে যে আমি আসলে কোটি কোটি টাকা দিচ্ছি তোমাকে, তুমি যা ইচ্ছা তাই করবা, আমিও বাধা দিতে পারবো না, তারপরও একটা অদৃশ্য শেকল থাকে। আমাদের উপদেষ্টার কাছের ইয়ার দোস্ত বিপ্লবীরা টিভিতে যা বলে যে আমাকে মানুষজন টাকা দেয়, গাড়ি দেয়, ভালোবেসে দেয়, এতে তো কোনো ক্ষতি নাই। মানে একটা মানুষ কত বড় পলিটিক্যাল ডাম ব্যাস হইলে এই কথা বলতে পারে যে তাকে জিনিস দেয়া হলে সেটা নাকি বাধ্যকতা ছাড়া সে পাচ্ছে, কারণ তার বড় ভাই দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে। এভাবে জিনিস হয় না। প্রত্যেকটা মানুষেরই লেজ থাকে এবং সেই লেজ যে উপকার করেছে তার সামনে গেলে নড়তে থাকে। এজন্য রাজনীতিবিদের, এজন্য লেখকের, দর্শন মানে যে কোনো ধরনের দার্শনিকের উচিত কোনো ধরনের উপকারীর আশেপাশে সংস্রবে না থাকা। কথাটা শুনতে কৃতজ্ঞতা মনে হইতে পারে, কৃতজ্ঞতা মনে হইতে পারে, কিন্তু আপনি একজন রাইটার হয়ে যদি উপকারীর চারপাশে থাকেন, তাহলে আপনি উপকারীর কথা ওর সুরে সুর মিলায় বলবেন। সেটা তো আপনার কাজ না। আপনি যখন একটা রাজনীতিবিদ, তখন আপনার উপকারী আপনার চারপাশে থাকলে আপনাকে যদি কেউ 2 পয়সা দিয়ে এমনি ভালোবেসে সাহায্য করে, ক্যাম্পেইনের টাকা ভালোবেসে দেয়, আপনি তো চাইলেও আসলে আপনার মনের ভিতরে সাবকনসিয়াসলি আপনাকে একটা জিনিস পুশ করতে থাকবে যে না, এই ভাইকে হার্ট করার মতন কাজ করা যাবে না। এবং উল্টাটাও করতে পারেন, বেশি বেশি হার্ট করতে পারেন। 2 ক্ষেত্রেই আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। আপনি যদি অনেকে থাকে না যে আবার উল্টাটাও সত্য, যে একটা আপু আছে অনেক মানুষজনই কপি করে করে ধরা খাইছে মনে করেন, এখন সে বাকিদেরকে ধরে নাই। কাকে ধরছে? বাংলাদেশিগুলোর ধরছে, কারণ সে বাংলাদেশি। তার উল্টাটা দেখাইতে হবে যে আমি বাংলাদেশিরা আকাম করলে ধরি। এটা দেখানো একটা বায়াস।
আবার বাংলাদেশ আগাম করলে ধরি না, এটাও একটা বায়াস। কারণ আপনি কারো কাছ থেকে টাকা নিলে কোনো না কোনো বায়াসের মধ্যেই পড়বেন। এই হাসনাত আবদুল্লাহ টাকা পয়সা নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছে, সেই বিষয়টা নিয়ে তার মানে ওই জায়গা থেকে সে বুঝেই নাই যে কেন এটাতে প্রবলেম হইতে পারে। মানুষ কি বুঝে না এখানে বাড়াবাড়ি হয়েছে? মানুষ বুঝে। আপনি বান্দর লোকজন জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার মানে তো এই না যে বিএনপির অমুক নেতা, জামাতের তমুক নেতা, জঙ্গিবাদী সংগঠনের তমুক মানুষ নিষ্পাপ হয়ে গেছে, তার পাপের মানে ভোগ সে করবে না আর কি, সে তার পাপের সাজা পাবে না, সে ওই সাজা ভোগ করবে না, সে বের হয়ে যাচ্ছে। মানুষ কি বুঝে না যেগুলো বাড়াবাড়ি হচ্ছে? আপনি কি মনে করেন যে বাবর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লোকজন তাকে নিয়ে লাফাচ্ছে, এটা থেকে মনে হচ্ছে যে জনগণ বাবরের পাশে আছে? জনগণ বাবরের পুটকি মারবে প্রথম সুযোগেই। যারা বাবরের পাশে আছে সেই একই ক্রাউডকে আপনি দেখতে পাবেন পতাকায় কালেমা লেখা হয়েছে, তাতে কি হয়েছে? এটা তো ইসলামের বিষয়, এই বিষয়ে চিল্লাচ্ছে। পতাকায় কালেমা লেখা, কালো পতাকার মধ্যে কালেমা লেখা হোক আর সবুজ পতাকার মধ্যেই কালেমা লেখা হোক, এটা যেটা বাড়াবাড়ি হচ্ছে, এটা কি মানুষ বুঝে না মনে করেন? মানুষ বুঝে বাড়াবাড়ি হচ্ছে, এগুলো মানুষ বুঝে। আপনি ধর্ম পালন করতে চান, সেখান থেকে আপনি পতাকায় মানে কালেমার পতাকা লাগায় সব জায়গাতে হেঁটে বেড়াবেন। ঢাকার রাস্তার মধ্যে পায়ের মধ্যে আপনি চাকা লাগায় রাস্তার মধ্যে মানে ঘুরে বেড়াবেন মাথায় কালো পাগড়ি আর কালো পতাকা দিয়ে। এটা যে বাড়াবাড়ি হচ্ছে, এটা কি মানুষ বুঝে না? এগুলো মানুষ বুঝে। কালেমার পতাকা, ইসলামের কালেমা, এইসব কথাবার্তা যে ছেদ কথা, এগুলা যে আইএস প্রমোট করে পপুলার বানাইছে। আইএস যদি না থাকতো, তালিবান যদি না থাকতো, বাই দা ওয়ে দুইটাই কিন্তু জঙ্গি গোষ্ঠী। আইএস তালিবানরা যদি কালেমার পতাকা পতপত করে না উড়াতো, তাহলে আপনি ঢাকার রাস্তায় পতপত করে ওই পতাকা উড়াইতেন না। আপনার মোটিভেশন 1400 বছর আগের ইসলামের নবীও না। ইভেন দো আইএস যা করছে, নবী তাই করতে বলেছে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। ইসলামিক স্কলাররা ভালো জানবেন যে ইসলামিক স্টেট যেসব বর্বরতা চালিয়েছে সেগুলো সরাসরি ইসলামের আইন অনুযায়ী তারা করেছে। সুতরাং যখন মানুষ বলার চেষ্টা করে যে কালেমার পতাকা দেখলে পুটকিতে আগুন জ্বলে যাচ্ছে কেন, তারা বলার চেষ্টা করে ইসলামিক স্টেটই ইসলাম এবং সেটাই একমাত্র সঠিক ইসলাম, এবং তাদের সাথে আমি দ্বিমত পোষণ করি না। এই কারণেই তারা বলতে চায় যে কালেমার পতাকা দেখলে আগুন জ্বলছে কেন। তারা কিন্তু ইসলামিক স্টেটের পতাকার কথাই বলছে এবং ওটাই কিন্তু ইসলাম, এবং সেই কারণে কালেমার পতাকা নিয়ে তার কোনো প্রবলেম নাই। বাট এটা যে বাড়াবাড়ি হচ্ছে, এটা কি মানুষ বুঝে না? বাংলাদেশের মানুষ দরকার হলে নাস্তিক হয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দরকার হলে নাস্তিক হয়ে যাবে, কিন্তু তার ইসলামিক স্টেট যদি ইসলাম হয়, ওই ইসলাম তার ফলো করার কোনো ইচ্ছা নাই। এটা আমি মুখের কথা বলছি না, বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দন আপনি টের পাবেন। এর বাইরে আপনারা যে 2% 10% আছেন, 18 কোটি মানুষের দেশে 2% বা 10% একটা হিউজ নাম্বার, আমি এটা ডিনাই করছি না। ওই দিন আমি আমার এলাকার মধ্যে হেঁটে বের হয়েছি জুম্মার নামাজের পরে, পিল পিল করে মুসল্লি মাথায় টুপি দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে পিল পিল করে এত লাখ লাখ মানুষ দেখা গেল মুসল্লিরা হেঁটে যাচ্ছে টুপি পরে, এরা কি আসলে জনগণের 50%? না, কিন্তু এরা জনগণের 20%ও না। কিন্তু যেহেতু হঠাৎ করে একসাথে একই সময় অনেক মানুষ এসেছে, তাই মনে হচ্ছে যে পৃথিবীর সবাই মনে হয় মুসলমান হয়ে গেছে, এবং এই মুসলমানদের মধ্যে আবারও 50% বা 70% লোকজন দরকার হলে নাস্তিক হয়ে যাবে, কিন্তু ইসলামিক স্টেটকে ও গ্রহণ করবে না। মানুষ বাড়াবাড়ি হলে সেটা বুঝে। আপনি এত পরিমাণ মানুষ আজকাল হিজাব পড়ছে বলেন, হিজাব পড়ছেও অনেক অল্প সংখ্যক মানুষজনই, হিজাব পড়ছে না এরকম লোকজনের সংখ্যা এখনো বেশি। কিন্তু আমাদের মনে হয় যে হিজাব পড়ছে বেশি মানুষজন। এই জিনিসটা করা হয়েছে অনেক মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন অনুযায়ী, যে কিভাবে আস্তে আস্তে মানুষকে আরো বেশি এই পথে আনার চেষ্টা করা যায়। এটা করতে করতে জাজমেন্ট এটসেট্রা মিলিয়ে মানুষ হিজাব মাথায় দিচ্ছে অনেকে, এবং দিচ্ছে সেটা চাপে পড়ে। যদি কালকে থেকে এই চাপ না থাকে, জনগণ যদি মাজা ভেঙ্গে দেয়, ইসলামী যে কোনো কথাবার্তা রাজনৈতিকভাবে বলা হলেই মাজা ভেঙ্গে দেয়, কারণ ইসলাম রাজনীতির মধ্যে আসতে পারে না। ইসলাম দাবি করে সে রাজনৈতিক ধর্ম, কিন্তু এই ধর্মের ওই অংশ আমরা কেটে ফেলবো, জোর করে হলেও কেটে ফেলবো, কারণ ইসলাম রাজনীতির মধ্যে আসতে পারবে না। বাংলাদেশ আপনি সেকুলারিজম বলেন অথবা বহুত্ববাদ বলেন আর ধর্মনিরপেক্ষ বলেন, বোথ মিনস দ্য সেম। আপনি ধর্মেও নিয়ে এসে রাজনীতি করতে এই দেশে পারবেন না। এখন করার চেষ্টা করা হচ্ছে, টার্ম রিফ্রেশ করা হচ্ছে, তারপরও পারবেন না। এখন এই যে মানুষজন ধর্মের নাম করে এসে
বোরখা পরবো, মুখ দেখাবো না, টিভি চ্যানেলে আসবো কিন্তু কথাও বলবো কিন্তু মুখ দেখাবো না, এই জন্য মানুষজনকে বয়কট করে দিব, মারধর করবো, ভাঙচুর করার চেষ্টা করব, এগুলা বলার চেষ্টা করছে। এটা যে বাড়াবাড়ি করছে, এটা কি মানুষ বুঝে না? এটাও মানুষ বুঝে। মানুষ বাড়াবাড়ি খুব ভালো মতো টের পায়। আমরা যত ধরনের বানচোদগিরি দেখছি, পাঠ্যপুস্তক একটা দেয়া হচ্ছে, ওটাকে ওরা পাল্টায় ফেলবে, আদিবাসী সরাই ফেলতে হবে। বাড়াবাড়ি হয়েছে, মানুষ বুঝেনি? মানুষ বুঝেছে। এটার বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়েছে এনসিটিভির সামনে, মারধর করেছে, ওটা যে বাড়াবাড়ি হয়েছে মানুষ বুঝেনি? মানুষ বুঝেছে। আপনার কি মনে হয় দেশের 90% লোক কার পক্ষে ছিল? সভরেনিটি ফর বাংলাদেশের পক্ষে ছিল? আপনি কোটি কোটি টাকা দিয়ে অনলাইনে এতগুলা সেল অ্যাক্টিভ করে রেখেছেন, যারা প্রতিটা মুহূর্তে পোস্ট দিয়েই যাচ্ছে যে আদিবাসী আমরা বলবো না, আদিবাসী আমরা বলবো না। আমরা কি জানি না যে এগুলা স্বতঃস্ফূর্ত পোস্ট কতজনের, আর কতগুলা হচ্ছে আপনাদের মেটিকুলাসলি ডিজাইনড কমেন্ট, যেখানে একজনের পাশাপাশি 500 জন কমেন্ট করবেন, যাতে করে সাধারণ জনগণের মধ্যে ওরাই কমেন্ট করবে যারা আপনার ওই 500টা কমেন্টের সাথে যায়, আর বাকিরা ভাববে যে আচ্ছা এখানে তো আমার বিরুদ্ধে কথা হচ্ছে, বলবো না। এই যে প্ল্যানটা, এটা আমরা প্র্যাকটিক্যালি করছি 17-18 সাল থেকে, আমরা এগুলো করে দেখেছি। সেই সংগঠনটির নাম ছিল পজিটিভ কমেন্ট সোসাইটি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কাজ করে। আমরা কোথাও যে 50 জন পজিটিভ কমেন্ট করতাম, সেকুলার কমেন্ট করতাম, লিবারেল কমেন্ট করতাম, ওই পুরা এন্টায়ার কমেন্ট বক্সে আল্লাহর পাখি, কোরআনের হাফেজ, এইসব কমেন্ট আসতোই না। কেন আসতো না? কারণ আমরা অলরেডি 50 জন কমেন্ট করে ফেলছি পজিটিভ। যারা এসছে কোরআনের পাখি প্রমোট করতে, তারা এসে থাকে ওরে চোদন, এখানে তো নাস্তিকের মিলন মেলা, তারা আবার চলে গেছে। এই জিনিসটা আদিবাসীদের বিরুদ্ধের পক্ষ, অথবা ইসলামী পক্ষ, অথবা সমকামী বিরোধী পক্ষ, অথবা প্রকাশ্যে প্রেম করা বিরোধী পক্ষ, অথবা বিয়ের আগে সেক্স করা বিরোধী পক্ষ, সবাই তো একই পক্ষ। এই পক্ষটা এই জিনিসটাই বারবার কাজ করে যাচ্ছে, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে যাচ্ছে, যে ফর্মুলাতে আমরা বহুত আগে পিএইচডি করেছি। এই জিনিস কিভাবে কাজ করে আমরা জানি, কিন্তু অনেক সাধারণ মানুষ জানে না। তারা যে একদম কমেন্ট করে করে ফাটাই ফেলতেছে আদিবাসী থেকে, মানে নিয়ে যা যা বলতেছে, এগুলো যে বাড়াবাড়ি হচ্ছে, এটাকে মানুষ বুঝে না? মানুষ এটাও বুঝে। এইখানে যা যা হচ্ছে, সমন্বয়করা পড়ে গেছে শেখ হাসিনার চক্করে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ছাত্রলীগ যখন ক্ষমতাসীন দলের মদতপুষ্ট ছিল, যেটা এখন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তখন তারা মনে করেছে যে আমরা মনে হয় ঠিকই আছি এবং প্রচুর জনগণ আমাদের সাপোর্ট করে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও অনেক জনগণ আছে, কিন্তু আমাদের পক্ষে অনেক জনগণ আছে। এই ধরনের একটা ধারণা সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ ফিল করছে। আমাদের ইন্টারভিউ দেখছি, তারা মনে করে যে তাদের পক্ষে প্রচুর মানুষ আছে। ছাত্রলীগের পক্ষে যেরকম প্রচুর মানুষ ছিল বলে ছাত্রলীগ মনে করেছিল, এবং কথাটা একেবারে মিথ্যা না। কিন্তু ছাত্রলীগের পক্ষে কিন্তু অ্যাটলিস্ট 1-1.5 কোটি মানুষ তো আওয়ামী লীগের পক্ষে ছিল, এখনো আছে। 1-1.5 কোটি কি কম সংখ্যা? বর্তমানে সমন্বয়করা এত ফাক আপ করার পরে, উপদেষ্টা মন্ডল এত ফাক আপ করার পরে, এবং ইসলামিক দলগুলোকে বাতাস দিতে দিতে এত বড় করে ফেলার পরেও 1-1.5 কোটি মানুষ কিন্তু তাদের সাপোর্টে থাকবে, এটা আমরা কেউ ডিনাই করছি না। কিন্তু সমন্বয়করা, উপদেষ্টারা এবং তাদের চেলা চামুন্ডারা, হাসনাত সার্জিসের মতো লোকজনরা, আপনারা কি বুঝতে পারছেন যে 1-1.5 কোটি মানুষ ইজ নট গুড এনাফ? শেখ হাসিনার জন্য ছিল না, আপনার জন্যও নাই। বাকি সবাই কারা জানেন? বাকি সবাই হচ্ছে সুইং ভোটার্স। তারা সুইং করবে আপনার পক্ষে। কালকে লয়্যালটি ছিল কেন? কারণ তখন আপনি রাইট থিং করতেছিলেন, তখন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে এমন একটা সময় দাঁড়িয়েছিলেন যখন শেখ হাসিনা ম্যাসাকার করছে। এখন আপনারা রাইট থিং করছেন না। এখন আপনি যখন একটা পোস্ট দেন নিকাব নিয়ে, তার মানে আপনি আসলে ওই আইএস কালো পতাকা বাহিকে মদতপুষ্ট করে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন। আপনার পুটকি জনগণ মারবে, ঠিক যেরকমটা মেরেছে শেখ হাসিনার, ঠিক যেরকমটা মারবে বাবরের, ঠিক যেরকমটা মারবে বিএনপির, যদি বিএনপি এখন যে এখানে আছে সেখান থেকে সরে। তারেক জিয়ার রিসেন্ট কথাবার্তা শুনে আমার খুবই ভালো লেগেছে। উনি যদি ওই কথাগুলো হার্ট থেকে ফিল করেন এবং বলেন, তাহলে বিএনপির কোনো সমস্যা নেই। কিন্তু পথের নেতাকর্মী তো কন্ট্রোল করতে পারতেছেন না। জনগণ দরকার হলে বিকল্প কে বলে না? শেখ হাসিনা পুটকি মারছে, বিএনপিরও মারবে একদিন, বিকল্প দরকার নাই। জামাতেরও মেরে দিবে, ইসলামিক দলেরও মেরে দিবে। জনগণকে আপনি তখন পর্যন্ত থামাইতে পারবেন না যখন জনগণ দুর্ভিক্ষে একদম সাফ হয়ে গেছে। এই জিনিসটা যদি আমাদের মাথায় না আসে, তাহলে আমরা বাড়াবাড়ি করতে থাকবো। হ্যাঁ, মনে করবো যে জনগণ বাড়াবাড়ি বুঝে না। এইসব জিনিসটা কিন্তু আমি খুব রেগুলার লেখালেখি করি না এখন আর। কারণ কি, আমরা যখন জিনিস লিখতাম, এইসব বিষয় যখন লিখতাম, তখন এগুলো ছিল এত দূরের ফিউচার যে আমরা লিখলে মানুষ মনে করতো যে আমরা প্যারানয়েড। এখন তো লেখার দরকার নাই, আপনি চারপাশে ঘুরে ঘুরে দেখেন, ইউ আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড।
সেই ওয়ার্ল্ড যেটা নিয়ে আমরা বহুত কথাবার্তা বলছি, অ্যান্ড এখন আসলে বলার কিছু নাই। যদি আমি হাসছি কারণ ইটস লাইক আ আই টোল্ড ইউ সো মোমেন্ট, কিন্তু এগুলো হাসির ব্যাপারও না, খুব সুখে হাসতেছি এমনটাও না, কিন্তু মানুষ বাড়াবাড়ি বুঝছে। আমরা আরো এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতন বিদায়।